কইলি শিয়াল আইসা তোকে আমার হাত থেকে বাঁচাবে, তার আগে তোর পাচায় শট দিয়া তোকে উগান্ডা পাঠাবো। ইয়াহু! ওরে বাবারে গেছে রে, ওরে বাবারে বাবারে বাবা, এক শটকে দেওয়ালে এসে ঢুস খাইলাম, আর দেওয়ালে ঢুসকে জীবনটারে চাপটা করে দিলাম, জীবনটা তেজপাতা হয়ে গেছে। যাই হোক, এখন আমি বুলডগের ভয়ে আরেক ঘরে চলে এলাম। আর যেই ঘরে এলাম, এই ঘরে নাকি অনেক দিন ধরে কেউ থাকে না, কারণ এই ঘরে নাকি ভূতেরা মাঝে মধ্যে আনাগোনা করে। ওরে বাবা রে, ভয় করছে, যদি এখানে ভূত চলে আসে তাহলে আমার কি হবে? আমার পিছনে কি? ওরে গেছি রে, বলতে না বলতে ভূত করতে কে আইলো রে, ওরে ভাগ, ওরে বুলডগ, ভূত আমার কাল আইলো, ওরে বাঁচাও, ভূতের হাত থেকে বাঁচাও। আশেপাশে কোনো ভূত দেখা যাচ্ছে না। এই টমের বাচ্চা, এখানে কোনো ভূত নাই, আর তুই আমার উপরে লাফ দিয়ে উঠে তুই বলছিস তোকে ভূত খেয়ে ফেলতেছে। এই, আমার কি তুই বোকা পাইছিস নাকি? যা বলবি তাই আমি বিশ্বাস করবো, একা থেকে দূরে গিয়ে আমর। ওরে বাবারে বাবারে বাবা, আবার একটা ডুস খাইলাম, দুরু একটা শটকা, একেবারে চাপটা হয়ে গেলাম। বাবারে বাবারে বাবা, জীবনটা আমার আর ভাল লাগে না, যেখানে যাই সেখানে ভূত, কোথায় যাবো কিছুই বুঝতেছি না। ওরে বাবারে, আবার সেই ঘরে আইলাম। ওরে বাবারে, ওইখানে থাকলে বুলডগের মায়ের, এইখানে থাকলে ভূতের সায়ের, এইবার আমি কোন দিকে যাব? পারছি না ঘর থেকে হইতে বাইর। সামনে কি আবার কিছু আইলো নাকি? ব্যাপারটা তো কেমন জানি। ওরে আল্লাহ রে, ওরে নানি রে, আমার হাত ও গোষ্ঠীরা কই গেল, বাঁচাও। বাবারে বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম, এখানে লুকিয়ে আমি বেঁচে গেলাম, কিন্তু দেখি তো ভূত আসে না গেছে। কিরে, এটা আমি কি দেখতাছি? এ তো ভূত না রে, এ তো দেখি জেরি রে। তবে রে, এইবার তো তোর খবর আছে রে, দাঁড়া দেখি তুই কি করিস। আমার উপরে পর্দা দিয়ে টমকে ভয় দেখাচ্ছি। হা হা হা, হাত থেকে লাঠি কই গেল? কি রে, আমার হাতে লাঠিও নাই, মনে হচ্ছে চারপাশে কোনো পর্দাও নাই। এই রে, মনে হইতেছে দরাটা তো কাইয়া গেছি রে, সর্বনাশ। টম ভালো আছে নাকি? টাটা বাই বাই চিউ, আমি এখান থেকে পালাই, ঠিক আছে? ওরে ওরে গেছি রে, অল্পের জন্য বেঁচে গেলি, বাঁচতে চাইলে এখান থেকে বাগি, দৌড়ের উপর তাকি। জেরির বাচ্চা, তুই আমার ভয়ে কইজলা কাঁপাইয়া দিছস, এইবার তোর জীবনটারে কাঁপাইয়া দিতাম রে, অল্পের জন্য পারলাম না তোর ধরতে। এইবার ঘরে ঢুকে গেছিস, সমস্যা নাই, আমি একাই থাকবো, আরেকবার ঘর থেকে বের হলেই তোকে আমি ধরবো। যাক, আমার মাথা থেকে ভূতের ভয়টা তাহলে চলে গেল। তার মানে এই ঘরে ভূত থাকবে তো দূরের কথা, ভূতের কোনো গন্ধও নাই। এইদিকে আবার আমার প্রচুর ঘুম পাচ্ছে। ভূতেও তো নাই, তাহলে একটু আরাম করে ঘুমাই। কি শান্তির ঘুম। এরপর টম নাক ডেকে ঘুমাচ্ছে, আর এরপর তো জানালা দিয়ে একটা সত্যিকারের ভূত চলে আসছে, যেই ভূতের কথা সবার কানে কানে মুখে মুখে ছিল। আর ভূত জানালা দিয়ে ভিতরে ঢুকলো, ঢুকে যখন টমের সামনে এলো, টমকে ভয় দেখাতে একটু ভাব সাপ নিল, আর টম উঠে পড়লো, চোখ করে দেখলো ভূত। আর জেরি ভূত ভেবে এই ভূতকে লাঠি দিয়ে পিটানো শুরু করলো, আর ভূত ভয়ে এখান থেকে পালাতে লাগলো। কিন্তু এটা যে আসল ভূত, এইটা টম বুঝতে পারলো না। আর সেই ভূতটা বুলডগের নিচে লুকিয়ে পড়লো, আর টম এসে লাঠি দিয়ে বুলডগকে একবারই দিল, আর বুলডগ ঘুম থেকে উঠে গেল। এই রে, কাম তো হইয়া গেছে, বাড়ি তো বুলডগের মাথায় পড়ছে, লাঠিটা লোকা আলাই, বাপসা বালানা রে, লাঠিটা আমার কাছ থেকে কায়রা নিল রে। এইবার না জানি আমার কি করতেছে, লাঠিটা ভাঙে লাইছে, আরো কোটি কোটি করছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু করবেটা কি? ওরে গেছি রে, আমার পায়ে পাড়া দিল হাতটি, ওরে গেছি রে, আমার মুখে সব লাঠি ঢুকাইয়া দিল রে। এটা কি হলো? অপ, ওরে একেবারে হজম করে চাইরা দিল এক ঘুষিং দিয়া রে। এই টমের বাচ্চা, একবার এক এক রুমে গিয়ে এক এক ধরনের পাগলামি করিস, তাই না? এইবার তুই এখানে শুয়ে ঘুমাবি, একটু তেরিং বেরিং করবি না, আর তেরিং বেরিং করলে তুই আর বাঁচতে পারবি না। আজকে তোকে পিটিয়েই মেরে ফেলবো, বুঝলি? এবার তেরিং বেরিং না করে সোজা এখানে শুয়ে পর, একটুও নড়াচড়া করবি না। শয়তানের বাচ্চা, তোর জন্য আমি শান্তিতে ঘুমাতে পারছি না, একবার এক এক ধরনের পাগলামি করিস। এইবার দেখি তুই কি করিস। যাক, আমার ঘুম পাচ্ছে, এবার একটু ঘুমিয়ে নেই। এরপর ভূত বুলডগের নিচ থেকে বের হলো, আর বের হয়ে ঘরের লাইট জ্বালানোর জন্য সুইচের কাছে এলো, আর সুইচের কাছে এসে ঘরের লাইট জ্বালিয়ে দিল।
আর বুলডগ চোখ থেকে চেয়ে দেখলো যে ঘরের লাইট জ্বলছে। বুলডগ ভাবলো সে ঘুমানোর সময় টম হয়তো বাতি জ্বালিয়ে দিছে। শয়তানের বাচ্চা, এই নে ইয়া শুং একটা গুশিঙ্কায়া দেখ যে ঘরের লাইট জ্বালানোর মজা কত। এই এখন ঘুমানোর সময়, এখন তুই ঘরের লাইট জ্বালাইলি কেন? হ্যাঁ, এখানে চুপ করে বসে থাক, দুরু না ঘুমিয়ে পড়, তারা হলে কিন্তু খবর আছে কইয়া দিলাম। একটু তেরেং বেরেং করলে পিটিয়ে আলো বাত্তা করে দেশ চারা করে দেব। শয়তান কনকার। এরপর ঘুম ঘুম চোখ নিয়ে টম যখন সুইচ বন্ধ করতে আসলো, পিছে পিছে ভূতও চলে এলো। আর ভূত এসে টমের আগেই সুইচ বন্ধ করে দিল। এরপর টম ঘুমের চোখ নিয়ে সুইচ বন্ধ করতে যাবে, কিন্তু সুইচ আগে থেকেই ভূত বন্ধ করছে। এখন সে সুইচ আবার চালু করে দিয়ে আবার সে ঘুমাতে যাচ্ছে। আমাকে ঘুম পেলে দিচ্ছে, যাই একটু ঘুমাই। ঘুমবালা বাসিরা, আরে ঘুমবালা বাসিরা, দূর আগে ঘুমাইয়া লই, গান পরে ঘুমুনে। এরপর টম ঘুমানোর পর কোনো একটা কারণে চেয়ে দেখলো যে সেই ভূত। টম ভাবলো এটা জেরি, কিন্তু জেরি ঘরের সামনে চেয়ে দেখলো যে জেরি তার ঘর থেকে বের হচ্ছে। মাঝরাতে ঘুমটা হঠাৎ কেন ভেঙে গেল বুঝলাম না। টম যখন দেখলো জেরি তার ঘর থেকে বের হয়েছে, তাহলে তার সামনে এটাকে, তার মানে এটা সত্যিকারের ভূত। এইবার তো টম ভয় পেয়ে বুলডগের কোলে উঠে গেছে। আর বুলডগ যখন দেখলো এটাকে, আর তখন তো বুলডগও দেখে রীতিমতো দারুণ ভয় পেয়ে গেছে। আর ভয় পেয়ে টম আর বুলডগ মিলে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এখন কে কোন দিকে যাবে কোনো ঠিক ঠিকানা নাই, যে যেদিকে পাচ্ছে সেই দিকে যাচ্ছে, কিন্তু তারা বারবার ডুস কাচ্ছে তো কাচ্ছে। এখন কথা হচ্ছে একটাই, তারা পালাবে কোথায়? তারা পালানোর জন্য সোজা মালিকের ঘরে ঢুকে গেল। আর মালিকের ঘরে ঢুকে মালিকের বিছানায়, মালিকের চাদরের নিচে তারাও ঢুকে গেল। আর মালিক চাদর থেকে বের হয়ে দেখলো যে বুলডগ আর টম তাদের বিছানায়। আর তখন মালিক তাদের ঘাড় ধরে ঘর থেকে দিল বের করে। তোদের কত বড় সাহস, বারবার আমার বিছানায় ঢুকে পড়িস? বুঝতে পারছি তোদেরকে এই ঘরে আর রাখা যাবে না। তোদের পাছায় একটা একটা শট দিয়ে আর গার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে হবে। বাইরে বৃষ্টি হচ্ছে, সমস্যা নাই, তোদের অবস্থার কারণেই তোদেরকে ঘর থেকে বের করে দিচ্ছি। দাঁড়া, তোদের পাছায় একটা একটা শট দেবো। ইয়াহো! ভুট্টা কলার বাপ এদের পাচায় শট দিয়ে এক শটে পাঠিয়ে দিল বুলডগের ঘরে। এখন টম আর বুলডগ তারা থাকবে দুইটা একই ঘরে। আর এখন তারা মনের দুঃখে গান গাইবে। কি ভুল করছিলাম রে, সেই ভুলের কারণে এখন আমরা বৃষ্টির মাঝে ঘুমাই, গুটানের মাঝে রে। ভুট্টা কলা যখন বাড়ি থেকে বের করে দিয়েছে, তখন টম এন্ড জেরি তারা আরেক বাড়িতে চলে আসছে। আর আরেক বাড়িতে আসার পর জেরিকে ওই বাড়িতে ঢোকার নিষেধ করে দিয়েছে ওই বাড়ির মালিক। এখন তো টম ভাবছে যে তার বন্ধুকে কি করে সে ঢুকাতে পারবে এই বাড়িতে, কিন্তু তার মালিকের কথা একটাই, ইঁদুর এই বাড়িতে কোনোদিন ঢুকতে পারবে না। আর টমের কথা একটাই, ইঁদুর ঢুকবেই। তাই টম অন্যদিকে মাথা ঘুরিয়ে রাখে। আর মালিক বারবার একটা কথাই বলে, বাড়িতে ইঁদুর ঢুকতে পারবে না, দরকার পড়লে তাকেও নাকি এই বাড়ি থেকে বের করে দিবে। এটা শুনে তো টম এইবার আরেকটু ভয় পেয়ে গেল। এখন তারা এখান থেকে বের হয়ে গেলে থাকবে কোথায়? টম ভীষণ ভয় পেল। আর ভয় পেয়ে মালিকের কথা মতোই চলতে শুরু করলো। আহা, এই বাড়িতে কত খাউন আর খাউন, পনের আর পরেন, উপরে ঢিল দিচ্ছি আর হা করে খাচ্ছি, এটা দারুণ মজা পাচ্ছি। জেরিকে এই বাড়ির মালিক না দেখতে পারারও একটা কারণ আছে, কারণ জেরিকে ধরতে গিয়ে এই বাড়ির মালিক এক জায়গায় পিচ্চুলকে পড়ে গেছিল। আর যার কারণে তার দুইটা পা ভাঙে আর একটা হাত ভাঙে। আর এ কারণেই জেরিকে তারা দেখতে পারে না, এই বাড়িতে ঢুকতে দিতে তারা পারে না। আর ওইদিকে টমের কথা একটাই, ঢুকবে। আর জেরির কথা কোনোটাই না, কারণ সে তো এই বাড়িতে ঢোকার আগে সবকে একেবারে সাফ করে দিচ্ছে। এক কথায় সবকে একেবারে পাতা করে দিচ্ছে। আর এতে জেরি অনেক খুশি হচ্ছে, অনেক, যেটা বলে বোঝানো যাবে না। আহা, অনেক মজা পেয়েছি, লাস্ট মাস আরেকটু খেয়ে ফেলি। পেট পরিপূর্ণ ভরে গেছে, এইবার আমি এখান থেকে কেটে পড়ি, তা না হলে মায়ের খায়া জীবনটারে পাতা করতে হবে। এরপর জেরি দৌড়ে বাসায় যায় নাই, না গিয়ে এই বাড়ির যে কিচেন আছে, রান্নাঘর, সেই ঘরে চলে যায়। আর সেই ঘরে গিয়ে যে মজার খাবারগুলা জেরি শুধু ওগুলাই খায়। আর এই বাড়ির যে ম্যাডাম আছে উনি এগুলা দেখে ভীষণ রেগে যায়। আর জেরি কিন্তু এসব ভয় পায় না, সে আরও ওই ম্যাডামকে দেখে
আরও অনেক বেশি করে গাজর খায় আর খেতে খেতে এখানে যত গাজর ছিল সব গাজর শেষ করে দিল প্রায়। আমার গাজর খাওয়া থেকে ম্যাডাম রাগ পাচ্ছে, কিন্তু তাতে লাভ হবে না। ম্যাডাম একটা কাজ করুন, আপনি বরঞ্চ আমার জিব্বা দেখুন, জিব্বা, কারণ আপনি চাইলেও আমার কিছুই করতে পারবেন না। হা 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 হা। জেরির এই কথা শুনে ম্যাডাম রেগে গেল আর হাতে থাকা ঝাড়ু দিয়ে জেরিকে একটা বাড়ি দিল। কিন্তু এই উপস্থিতে জেরি ছিল একটু গাড়তেরা, যার কারণে ঝাড়ুর ভিতর থেকে বের হয়ে জেরি ওই ম্যাডামকে আবার জিব্বা দেখালো। এতে ম্যাডাম আরও বেশি রেগে গেল, কিন্তু তাতে কিচ্ছুই হবে না, কারণ জেরির কেউ কিছু করতে পারবে না, কারণ জেরি চলে তার মাথার বুদ্ধি দিয়ে, আর বুদ্ধির কাছে দুনিয়ার কোনো শক্তিই পারে না। ম্যাডাম, আমার সাথে পাঙ্গা নেবেন না। আপনার হাতে আছে লাঠি আর আমার হাতে আছে এটা। এবার আসুন দেখি কার কত জোর আছে। তাহলে শুরু করলাম কিন্তু, ঠিক আছে? ইয়াহু! দুরু, আমি তো এখনো নড়েই নাই। এইবার শুরু হয়েছে। ইয়াহু ইয়াহু হু। মোটকু ম্যাডাম আর পাতলু জেরি তাদের মধ্যে অনেকক্ষণ ঝগড়া হয়। অবশেষে হেরে গেল ওই মোটকু ম্যাডাম, আর জেরি এখান থেকে দৌড়ে আড়ালে চলে গেল। আর আড়ালে গিয়ে জেরি একটা কৌটার ভিতর ঢুকে গেল, আর পিছে পিছে ম্যাডামও এই ঘরে চলে এলো। কিন্তু আশেপাশে খুঁজে কোথাও ম্যাডাম পাচ্ছে না, আর যখন খুঁজে আশেপাশে কোথাও পাচ্ছে না তখন জেরি একটা কোটা থেকে বের হয়ে আবার জিব্বা দেখালো। এইবার তো ম্যাডাম কোটাকে ধরলো, কিন্তু অপরটাতে গিয়ে জেরি আবার জিব্বা দেখালো। এভাবে তৃতীয়টাতে যখন জেরি জিব্বা দেখাবে তখন ধরে ফেলেছিল ওই ম্যাডাম, আর ডুসকে জেরি এক প্রকার অজ্ঞান হয়ে গেছিল। আর যে কারণে ম্যাডাম ভাবলো জেরি মনে হয় মরে একেবারে ভূত হয়ে গেছে। তাই তো জেরি ওই মরা ইঁদুরকে তাড়াতাড়ি বাক্সের একটা ভিতর দিয়ে মানে একেবারে বাইরে ফেলে দিল, আর যেটা ছিল ডাস্টবিনের বাক্স, ডাস্টবিনের জায়গায় জেরিকে ফেলে দিল। আর জেরি সেখান থেকে ঘুরতে ঘুরতে গিয়ে একটা ডাস্টবিনে গিয়ে পড়লো, যেই ডাস্টবিনে শুধু ময়লা আবর্জনায় থাকে। আর এতে পরে জেরি এখানে অনেকক্ষণ রয়েছিল। আর ওইদিকে টমের মালিক টমকে জোর করে একটা কম্পিটিশনে নিয়ে আসলো, আর যার সাথে তার প্রতিদ্বন্দ্বী সে অনেক ভয়ঙ্কর ছিল। আর টম তো সেটাকে দেখে অনেক ভয় পাচ্ছিল, আর শুধু মালিকের দিকে চেয়ে রয়েছিল, কিন্তু তাতে কোনো কাজ হলো না। তার এই কম্পিটিশনে অংশগ্রহণ করে কাজ করতে হয়েছিল।